শেখ হাসিনা ভারত প্রীতি যেটা করেছিলেন সে কারণে কিন্তু তার ফলাফল তিনি ভোগ করেছেন। একই কাজ যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা করে থাকেন, তাদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে, এতে কোনো সন্দেহ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের বোঝা উচিত যে বাংলাদেশ সে আগের অবস্থানে নেই, আপনারা হুঁশিয়ার হয়ে যান। যদি ভারত রপ্তানি আইনের কথা বলি আমরা, যে রপ্তানি করতেই পারি, আমাদের খোঁজ নেওয়া দরকার যে ইলিশ কি শুধুই ভারতে দিয়েছি না পাকিস্তানে, চায়নায়, মায়ানমারে, ইউরোপে অন্যান্য কান্ট্রিতে আমরা রপ্তানি করছি কিনা। যদি অন্য কান্ট্রিতে একই ভলিউমে ইলিশ রপ্তানি করে থাকি, সেক্ষেত্রে ভারতকে রপ্তানি করাটা অন্যায় না। বাট যদি শুধু ভারতকে ইলিশ দিয়ে সেটাকে আমি রপ্তানি নাম করা হয়, গতবার ছিল উপহার, এবার রপ্তানি, তো পার্থক্য বেশি কিছু না। খুবই রিলেভেন্ট একটা প্রশ্ন এবং এই মুহূর্তের জন্য এটা আসলেই খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনি হয়তো একটা বিষয় কি যে অলরেডি কিন্তু সরকার এই বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস। তার প্রমাণস্বরূপ অনেকগুলো কোম্পানি আছে যাদের এমডি, সিইও বা তাদের চেয়ারম্যান, ওই প্রতিষ্ঠানের মালিকরা কিন্তু বিদেশ যেতে পারছেন না। তাদের ভিসা প্লাস তাদের এয়ারপোর্টে পাসপোর্ট কিন্তু ক্লিয়ারেন্স পাচ্ছেন না, এবং এটা অলরেডি হয়তো আপনার জানার কথা। সো ওই কোম্পানিগুলো মালিকরা যাতে দেশ থেকে বাইরে যেতে না পারেন সেরকম একটা নিষেধাজ্ঞা কয়েকটা প্রতিষ্ঠানের প্রতি আছে, এবং তাদের বিরুদ্ধে অলরেডি সরকারের কনসার্ন প্রতিষ্ঠানগুলো কাজ করছে। বিশেষ করে কয়েকটি প্রতিষ্ঠান যাদের এটা নিয়ে কাজ করার সুযোগ আছে, যেমন এনবিআর, তারপরে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, এরপরে আমাদের আর্থিক গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ব্যাংকের, এরকম কয়েকটি প্রতিষ্ঠান তারা কিন্তু অলরেডি তাদের ট্রানজ্যাকশনগুলো নিয়ে অলরেডি দেখছেন। যেমন অনেকে দুবাই টাকা পাচার করেছেন, অনেকে কানাডা করেছেন, আমেরিকায় গত কয়েক বছর ধরে। আপনার জন্য একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, আমেরিকা কিন্তু গত কয়েক বছর ধরে টাকা অর্থ পাচার হচ্ছে না, কারণ সবার মনে একটা সন্দেহ, স্যাংশন, ওই স্যাংশন ইস্যুর কারণে অধিকাংশই প্রতিষ্ঠানগুলো যারা দুবাইতে টাকা পাচার করছে, এবং আপনার মালয়েশিয়া, চায়নাতে অনেক বড় একটা গ্রুপ টাকা পাচার করছেন, এবং ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে। সো আমেরিকার সংখ্যাটা একটু কমেছে, অন্যান্য জায়গায় টাকাটাকে অনেক মতো এটা স্ক্যাটার করে আপনারা পাচার করা হচ্ছে, এবং এই বিষয়টা সরকার খুবই সিরিয়াসলি নিচ্ছে, এবং কনসার্ন প্রতিষ্ঠানগুলো এটা নিয়ে কাজও শুরু করে দিয়েছে অলরেডি। এটা নিয়ে হয়তো শীঘ্রই কিছু কিছু বিষয়ে আপনারা হয়তো ভূমিকা দেখতে পাবেন, কারণ সরকার তো আসলে মিডিয়া যেমন একটা জিনিসকে আপনার একটা ক্লু পেলে, আপনার হয়তো কোনো ডকুমেন্ট কোনো কিছু পেলেই আপনার হয়তো মিডিয়াতে একটা জিনিস দিয়ে দেন, কিন্তু সরকারের ক্ষেত্রে কিন্তু সরকার পুরোপুরি ভাবে দুদক, বিশেষ করে যেমন ধরেন দুদকের কথা যদি বলি, বা এনবিআর বা গোয়েন্দা সংস্থা, তারা কাজ করা শুরু করবে এভিডেন্সিয়ালি, এন্ড প্রতিটা বিষয় মানে একটা দুইটা এভিডেন্স পেয়েই তারা যে ক্ষান্ত হবে তা না, তারা কানেক্টেড সব তথ্যগুলো বের করার চেষ্টা করবে। মানে সেই প্রক্রিয়ায় অনেকগুলো প্রতিষ্ঠান অলরেডি, আপনি এখানে শুধু সাইপাওয়ারটেক একা আসলে তার কথা বলে কি হবে, এখানে আরো অনেকগুলো প্রতিষ্ঠান, নট অনলি সাইপাওয়ারটেক, অনেকগুলো প্রতিষ্ঠানই আছে যারা আপনার হাজার হাজার কোটি টাকার কাজ। সরকারকে ওদেরকেও ধরার জন্য, বা এই যে দুর্নীতিবাজ যারা আগে দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, গণমাধ্যমে আমরা শুনছি লোপাটকৃত অর্থের পরিমাণ, কিন্তু এই কোম্পানিগুলোর বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেই। আমি শুনছি যে অন্যান্য দলের লোকজনের সাথে মিশে যাচ্ছে একই দুর্নীতি করবার জন্য, তারা অনেকটাই পরিকল্পনা করছে, এবং অনেকে কিছু প্রতিষ্ঠান দুর্নীতিটা কিরকম, কিছু প্রতিষ্ঠানের সাথে সরাসরি, যেমন শেখ রেহানার কিছু ইনভলভমেন্ট আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে আসলে এই প্রতিষ্ঠানগুলো আসলে একটা ভালো রকম বিপদে পড়বে। এই জন্য এই প্রতিষ্ঠানের বড় একটা অংশীদার হচ্ছে আওয়ামী লীগের, এই শেখ রেহানা থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক বড় বড় কিছু ব্যক্তিরা আছেন এটার সাথে জড়িত। তো এই প্রতিষ্ঠান নিজেরা যে ভোগ করতে পারবে তা না, এবং তাদের ওই অর্থগুলো কিন্তু ওইভাবে পাচার হয়ে গিয়েছে। যেমন এস আলমের নাম সবাই জানেন, কিন্তু এস আলম কি একা সব টাকাটা ভোগ করছেন তা না, এস আলমের টাকার একটা অংশ কিন্তু অলরেডি কয়েকটা জায়গায় চলে গিয়েছে। এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে যাদের অর্থগুলো আসলে তার একার না, সে নামে মাত্র ছিল, এবং আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে, আমি এখানে আসলে ওপেন প্ল্যাটফর্মে হয়তো জিনিসটা বলাটা ঠিক হবে না। বাংলাদেশে প্রায় 8 থেকে 10টা প্রতিষ্ঠান আমি জানি, যে প্রতিষ্ঠানগুলো দুবাইতে, তারপরে ইতালি, রোমানিয়া, জার্মানি, আলবেনিয়া, তারপরে মালয়েশিয়া, এরকম অনেকগুলো কান্ট্রিতে যাদের আত্মীয় স্বজন বা অন্য কারো নামে তারা কোম্পানি খুলে, যেমন ধরেন ডেভিড অ্যান্ড ওয়ার্নার নামে একটা কোম্পানি খুললাম আমি, বাট কোম্পানি হয়তো নামটা দিয়েছে ডেভিড অ্যান্ড ওয়ার্নার, কথার কথা। এখন আমি এটা নাম দিলাম, অথবা ধরেন আমি ইনফরমেটিক একটা নাম দিলাম, ইনফরমেটিক লিমিটেড। এখন এই কোম্পানিটা আমি নাম দিয়েছি একটা বিদেশি নাম, এবং আমি দেখাচ্ছি কোনো বিদেশি এটার পার্টনার, কিন্তু ওই বিদেশির সাথে অ্যাকচুয়ালি আমার এগ্রিমেন্ট, এবং আমি মূল মালিক।
এটা কেউ জানে না, অথবা হয়তো দেশের বাইরে আমি একটি বিয়ে করেছি, এখন ওই বউ বা বউর ভাইয়ের নামে হয়তো প্রতিষ্ঠান, কিন্তু আমি বাংলাদেশে কিন্তু এটা কেউ জানে না, এবং টাকাটা কিন্তু সব আমি ওখানে হুন্ডি করে হোক যে করে হোক টাকাটা আমার সেখানে ইনভেস্ট করা। এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে দেশের বাইরে, তারা কোম্পানি খুলে সেখানে ইনভেস্ট করে রাখছে টাকাটা, এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা মানে কি বলা যায় যে ক্ষতি। অলরেডি গোয়েন্দা বিভাগগুলো সবাই কনসার্ন ফাংশন গুলো কাজ করছে, এবং আশা করি এই টাকাগুলো ফেরত আনা হবে। এবং মিডিয়া তো অলরেডি এটা নিয়ে আপনারাও যেহেতু সরব, যে আমরা বলবো, এবং আমাদের কাছে অনেক তথ্য আছে এগুলো নিয়ে। ইলিশ রপ্তানির বিষয়টা কতটুকু আপনি? ইলিশের বিষয়টি এটা সম্পূর্ণ আমি বিরোধিতা করি, কারণ হচ্ছে কি, একটা সিম্পল প্রশ্ন এখানে আসে, যদি ভারত রপ্তানি আইনের কথা বলি আমরা, যে রপ্তানি করতেই পারি, তাহলে ভারত কেন, অন্য দেশে কেন করা হয়নি? আমাদের খোঁজ নিতে হবে, আমাদের খোঁজ নেওয়া দরকার যে ইলিশ কি শুধুই ভারতে দিয়েছি, না পাকিস্তানে, চায়নায়, মায়ানমারে, ইউরোপে, অন্যান্য কান্ট্রিতে আমরা রপ্তানি করছি কিনা। যদি অন্য কান্ট্রিতে একই ভলিউমে ইলিশ রপ্তানি করে থাকি, সেক্ষেত্রে ভারতকে রপ্তানি করাটা অন্যায় না। বাট যদি শুধু ভারতকে ইলিশ দিয়ে সেটাকে আমি রপ্তানি নাম করা হয়, গতবার ছিল উপহার, এবার রপ্তানি, তো পার্থক্য বেশি কিছু না, আমি শুধু টার্মটা চেঞ্জ করেছি। সো এই বিষয়গুলো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে শেখ হাসিনা ভারত প্রীতি যেটা করেছিলেন, সে কারণে কিন্তু তার ফলাফল তিনি ভোগ করেছেন। একই কাজ যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা করে থাকেন, তাদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের বোঝা উচিত যে বাংলাদেশ সে আগের অবস্থানে নেই, আপনারা হুঁশিয়ার হয়ে যান। বাংলাদেশ আগের সেই অবস্থায় জুলুম নিপীড়নে অনেক বছর চুপ থেকে আওয়ামী লীগ যা করছে কিছু বলতে পারে না, কিছুই করে পারে। এখন কিন্তু মানুষের ভিতরে একটা স্পিড জেগে উঠছে, মানুষের মধ্যে সাহসটা ফিরে আসছে, মানুষ অনেক বেশি, আগের চেয়ে অনেক বেশি সাহসী। আপনি খেয়াল করে দেখেন সমস্ত সেক্টরে সাহস জিনিসটা মানুষের মধ্যে একটা মারাত্মক রকম মানে কি বলা যায় স্প্রিংয়ের মতো ছড়িয়ে পড়ছে। তো এই ফ্যাক্টরটা এত বেশি কাজ করছে, এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসন বা তার উপদেষ্টারা যদি এই বোধোদয় না হয় যে আমি আমার জনগণের বিরুদ্ধে যে কোনো দেশের সাথে খাতির করব, এটা জনগণ মেনে নিবে না। আমাদের কোনো দেশের সাথে খাতির নয়, আমাদের থাকতে হবে পররাষ্ট্র নীতি ফিক্সড, স্থায়ী কোনো পররাষ্ট্র নীতি থাকবে, সেই স্থায়ী পররাষ্ট্র নীতি অনুযায়ী আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে অনন্য কান্ট্রির সাথে যে সম্পর্ক করার কথা আমরা এক্স্যাক্টলি তাই করব। বাড়তি কোনো খাতির পিড়িতে আমাদের করার সুযোগ নাই। আমাদের জনগণের সেলফ ইন্টারেস্ট, বাংলাদেশের স্বার্থ আগে, বাংলাদেশের জনগণের স্বার্থ আগে, বাংলাদেশের নিরাপত্তা আগে, বাংলাদেশের প্রতিষ্ঠানের নিরাপত্তা আগে। আমি বাংলাদেশের প্রতিষ্ঠান, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সার্বিক কল্যাণ, সুনাম, সম্মান, ক্ষমতা, এগুলোর দিকে আমি নজর না দিয়ে অন্য দেশকে খুশি করতে চাওয়া, এইটা হবে রাষ্ট্রদ্রোহিতার শামিল। যদি জনগণের বিরুদ্ধে যে এই কাজটা যেই করুক, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি করে থাকেন, তিনিও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবেন, তার উপদেষ্টারাও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবেন, এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে, যে ডক্টর আসিফ নজরুল রাষ্ট্রদ্রোহিতা নিয়ে অনেক কথা বলেছেন, তিনি একজন ল আইন বিশেষজ্ঞ, আইনের প্রফেসর, অনেক অনেক সুন্দর সুন্দর কথা অনেকদিন বলেছেন, অলরেডি মানুষ সমালোচনা করে শুরু করে দিয়েছেন। সো সেই আসিফ নজরুল আমি মনে করি না তার সেই ইমেজ সুনাম তিনি ক্ষুণ্ণ করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে না ইমেজ সুনাম ক্ষুণ্ণ করা। তাদের এই সম্মানটাকে তারা ধরে রাখতে গেলে অবশ্যই বাংলাদেশের স্বার্থ আগে দেখা উচিত, এবং অন্ধের মতো কোনো বিশেষ রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানোটা হবে রাষ্ট্রদ্রোহিতা, এবং এটা অবশ্যই সবচেয়ে জঘন্যতম সাজা এবং অভিশাপ দুটোই হবে।